নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিক এক্সাম 2024 সালের রায়োমার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার যে 8 নম্বর সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার আমরা দেখিনি। প্রথমেই দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক থেকে আছে দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার পাওয়া যায়? উত্তর হবে 9 বার। পরের প্রশ্ন দেখো, যেমন করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই। বক্তা এখানে হলেন রমেশ। এবারে দেখো 3 দাগে বলেছে তুমি নিজ অতি ছোট, কে কাকে বলেছে? রমেশ রমাকে বলেছে। 4 দাগে আছে গলির মোড়ে দাঁড়িয়ে আছে, উত্তর হবে গাছের প্রেতচ্ছায়া। 5 দাগে আছে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, উত্তর হবে বীজের কঠিন ঢাকনার মধ্যে। বকুর মায়ের নাম কি? উত্তর হবে নির্মলা। চলো এবার আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখে নিই। বলেছে অতি সংক্ষেপে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2-এর 1 দাগে আছে হিজল গাছে কি বাধা আছে? উত্তর হবে হিজল গাছে ডিঙিটি বাধা আছে। এরপরে আছে জীবনানন্দ দাশের লেখা একটি কাব্যগ্রন্থের নাম লেখো, উত্তর হবে ধূসর পাণ্ডুলিপি। তিন দাগে আছে গড়াই নদীর তীরে কবিতায় মাচানের উপরে কি আছে? সিমলতা আর লাউ কুমড়ার ঝাড়। পরের প্রশ্ন দেখো, বুকু কোন স্কুলে পড়াশোনা করে? উত্তর হবে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। পাঁচ দাগে দেখো ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কহে, ডাহুক মেয়ে কারা? মা ডাহুক পাখিদের কবি জসীমউদ্দিন ডাহুক মেয়ে বলেছেন। এরপরে দেখো দাঁড়াও কবিতাটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়, কবি শক্তি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, গ্রামের একমাত্র ভরসা কি ছিল? 100 বিঘার মাটি একমাত্র ভরসা ছিল। এবার চলো 3 দাগে দেখে নিই। বলেছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর 1 দাগে আছে পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটিতে প্রকৃতির কেমন ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এটি তোমরা বাংলা সহায়িকার 135 নম্বর পেজে পাবে। উপেন্দ্র দাস প্রকৃতি প্রেমিক কবি। নিসর্গ প্রকৃতি কবির বাণীতে ব্যঙ্গময় হয়ে উঠেছে। কবির কবিতায় প্রকৃতির নিবিড়তা প্রকাশিত হয়েছে। রূপসী বাংলা কাব্যের প্রতিটি কবিতাতেই গ্রাম বাংলার নিঃসঙ্গ প্রকৃতির রূপচিত্র সুস্পষ্ট রূপে ব্যক্ত হয়েছে। বাংলা প্রকৃতির রূপে কবি এমনভাবে আপ্লুত হয়েছেন যে কবি রূপসী বাংলার অপর এক কবিতাতে উল্লেখ করেছেন, তার মুখ আমি দেখে আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আজন্ম বঙ্গ প্রকৃতির বুকে লগ্ন হয়ে থাকা কবির হৃদয় দৃঢ় অনুভব করেছেন বাংলার নদী মাঠ প্রান্তরকে। কবি স্বপ্নে বারবার উঁকি দিয়ে গিয়েছে বাংলার প্রকৃতি। গ্রামের আকাশের রোদ উদাস প্রান্তর, দূর আকাশের উড়ে বেড়ানো শঙ্খচিল, জলশিরি নদীর ধারে নুয়ে পড়া চালতা গাছ, হিজলের গাছের সঙ্গে বাঁধা একখানি ডিঙি, এই সব কবির প্রকৃতির ভাবনার রূপ ধরে আমাদের সামনে সুস্পষ্ট হয়েছে। ঝরে পড়া শুকনো হলুদ
পাতা, শালিক পাখির কলরব, ভাঙা মাঠ এইসবই যেন বহু যুগ ধরে কবিকে সঙ্গ দিয়েছে, কথা শিখিয়েছে। বাংলার অপরূপ রূপ কবিকে যেমন মোহিত করেছে, তেমনি কবি বঙ্গ প্রকৃতির অনিন্দ্য সুন্দর রূপকে বাণীর রূপ দিয়ে পাঠকের সামনে তুলে ধরেছেন। পরের প্রশ্ন দেখো, পল্লী সমাজ রচনায় রমেশ চরিত্রটি কিভাবে চিত্রিত হয়েছে? রমেশ এই গদ্যের অন্যতম চরিত্র। মানুষ কথাটির অর্থ মান এবং হুঁশ আছে যার ধর্ম ঐশ্বর্যের জোরে মানুষ কখনো শ্রেষ্ঠ হতে পারে না। রমেশ চরিত্রটি তার মানবিকতার কারণেই আমার কাছে প্রিয়। জমিদারি রক্ষার চেয়েও সন্তানতুল্য প্রজাবৃন্দ তার কাছে বড় হয়ে উঠেছিল। তাই তাদের রক্ষা করতে গিয়ে বেণী ঘোষাল রমার কাছে যখন সে অপমানিত হয়, তখন প্রাণের ঝুঁকি নিয়ে একক প্রচেষ্টায় বাঁধ কেটে প্রজাদের সে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করে প্রকৃত মানুষের পরিচয় দেয়। সেই আহত আকবর সর্দারও তার বিরোধিতা করে অভিযোগ জানাতে থানায় যেতে চায়নি। প্রকৃত মানবিকতার মাধ্যমে সে পল্লী প্রকৃতির মন জয় করেছিল। পরের প্রশ্ন দেখো, 4 দাগে দেখো, 4-এর 1 দাগে বলেছে তুমি তাহার পাশে এসে দাঁড়াও। দাঁড়াও কবিতায় কবি কাদের পাশে এসে দাঁড়াতে বলেছেন? তুমি কিভাবে তাদের পাশে এসে দাঁড়াতে চাও? শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। কবি শক্তি চট্টোপাধ্যায় প্রতিটি মানুষকে মানবিক অনুভবের টানে প্রত্যেক অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে এসে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। তিনি অনুভব করেছেন আজকের সভ্যতার মানুষের আত্মরক্ষা গুমরে কাজে। সেই কাতর মানুষের দুঃখ ভুলিয়ে কাছে টেনে নিতে হবে প্রতিটি মানুষকেই। কেবল কর্তব্য বা দায়িত্ব পালনের তাগিদে নয়, মানুষকে ভালোবেসে আপন করে নিতে হবে। কবি এটাই আশা করেন। তাহার শব্দটি সাধু ভাষায় ব্যবহার করে কবি এখানে অসহায় মানুষের পরিচয়কে বিশেষভাবে চিহ্নিত করেছেন। দাঁড়াও কথাটির মাধ্যমে কবি মানুষকে ক্লান্ত দুঃখী মানুষের পাশে ভরসা হয়ে থাকার জন্য আবেদন জানিয়েছেন। এবার চলো আমরা 4-এর 2 দাগে দেখে নিই। বলেছে ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। কাদের কথা বলা হয়েছে? নেই রাজ্যের বাসিন্দে বলতে কি বোঝানো হয়েছে? ওরা বলতে এখানে অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় উল্লিখিত ছন্নছাড়া বেকার ছেলেদের বোঝানো হয়েছে। সেই সব ছন্নছাড়া বেকার ছেলেদের যুগের চাপে কিছুই নেই। তাদের না আছে আশ্রয়, না আছে সম্বল, না আছে ভবিষ্যৎ, আইন কানুন, বিনতা, ভদ্রতা, শ্লীলতা, শালীনতা এইসব কিছুই নেই তাদের। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কলকারখানার কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই। তাদের জন্য মেলায় খেলার মাঠে টিকিট নেই, হাসপাতালে শয্যা নেই, বাড়িতে ঘর ও খেলার মাঠ নেই। তাদের অনুসরণ করার মতো নেতা নেই, প্রেরণা জাগানোর প্রেম নেই, এমনকি তাদের প্রতি সম্ভাষণে কারো দরদও নেই। এই কারণেই তাদের সম্পর্কে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। এবার দেখে নাও 5 দাগে কি বলেছে। দেখো এখানে দুটি পত্র রচনা দিয়েছে যে এই 5 দাগের দেখো 5 দাগেরগুলো তোমাদেরকে আমি আলাদাভাবে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। চলো 6 দাগে দেখে নিই। বলেছে অপু কার সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল? তো হবে বাবার সঙ্গে। পরের প্রশ্ন দেখো, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? লক্ষণ মহাজন। দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করছিল? উত্তর হবে ভাত। এবার চলো 7 দাগের প্রশ্নগুলো দেখে নিই। 7-এর 1 দাগে বলেছে পড়া শব্দটি পাঠ করা অর্থে একটি বাক্য লেখো। ছেলেটি সমগ্র রামায়ণ পড়ে ফেলেছে।
এরপরে দেখো হাত শব্দটি দেহের অঙ্গ অর্থে একটি বাক্য লেখো। শিশুটি খেলতে গিয়ে হাত কেটে ফেলেছে। পরের প্রশ্ন দেখো, অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে? যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা বা নির্দেশ, নিষেধ ইত্যাদির ভাব প্রকাশিত হয়ে বক্তার ইচ্ছা, নির্বাচন অথবা নৈতিক অবস্থাকে সূচিত করে তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। যেমন দেখে শুনে কাজ করো। এরপরে দেখো 4 দাগে বলেছে নির্দেশক বাক্য কাকে বলে? যে বাক্যে কোনো বক্তব্য বা বিষয় বিবৃতি থাকে তাকে নির্দেশক বাক্য বলে। কোনো ভাব বা ঘটনার অতিরিক্ত নির্দিষ্ট বা বিশেষ কোনো মনোভঙ্গি প্রকাশ না পেলেও এই ধরনের বাক্যের দ্বারা বক্তার নিশ্চয়তা বোধ প্রকটভাবে প্রকাশিত হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। এরপর আছে সর্বনাম পদ কাকে বলে? সাধারণত নামের বা বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন তুমি, সে, তাকে, তার। পরেরটি দেখো অব্যয় পদ কাকে বলে? ব্যয় কথাটির অর্থ বিভক্তি। ব্যয় শব্দটির অর্থ বিভক্তিজনিত শব্দ বা পদের রূপভেদ। যাদের এই রূপ কোনো ব্যয় নেই তারাই অব্যয়। বাংলা ভাষায় এমন কিছু শব্দ পদ আছে যাদের রূপভেদ হয় না। লিঙ্গ, বচন, পুরুষ ও বিভক্তি ভেদে এরা অপরিবর্তনীয়, তাই এদেরকেই অব্যয় বলা হয়। যেমন এবং, কিংবা, তাহা, নচেত, বরং, সুতরাং ইত্যাদি। তাহলে চলো তোমাদের 8 নম্বর পর্যন্ত মডেল সেটটির সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।